স্বাগতম সবাইকে। এখন আমরা দেখব ঘেসের জীবন যাপন অর্থাৎ ঘেসের সূত্র এবং ঘেসের সূত্র চারজন দিয়েছেন। আমরা এখানে লিখে রেখেছি। প্রথমে বয়েল সাহেব দিয়েছেন বয়েলের সূত্র, তারপর চার্লস দিয়েছেন চার্লসের সূত্র, তারপর রেনু সূত্র, তারপর অ্যাভোগাড্রো সূত্র। এই চারটা হচ্ছে আমাদের ঘেসের সূত্র। এখন আমাদেরকে জানতে হবে মজার ব্যাপারটা। মজার ব্যাপার কি জানো? ঘেস সম্পর্কিত রাশিমালা হচ্ছে ঘেস সম্পর্কিত রাশিমালা। কি বললাম আমি? ঘেস সম্পর্কিত রাশিমালা হচ্ছে কয়টা দেখো? ঘেস সম্পর্কিত রাশিমালা হচ্ছে চারটা। একটা হচ্ছে চাপ, এটা হচ্ছে ঘেস সম্পর্কিত একটা রাশিমালা, ঘেসের একটা পরিচয়। এরপর আয়তন, ভলিউম, এটা হচ্ছে ঘেসের একটা পরিচয়। তাহলে প্রেসার, ভলিউম এগুলো হচ্ছে ঘেসের রাশিমালা বা পরিচয়। ওকে, তারপর আর কি হতে পারে? তাপমাত্রা, ইয়েস, টেম্পারেচার, এটাও কিন্তু গ্যাসের একটা রাশিমালা বা পরিচয়। তারপর কি হতে পারে? মৌল সংখ্যা, মৌল সংখ্যাও গ্যাসের একটা পরিচয়। তাহলে নাম্বার অফ মোল। ওকে, ঠিক আছে। তাহলে গ্যাস সম্পর্কিত রাশিমালা হচ্ছে কি কি দেখো? চাপ, আয়তন, তাপমাত্রা, মৌল সংখ্যা, এরা হচ্ছে গ্যাস সম্পর্কিত রাশিমালা। ওকে, খুব সুন্দর, ভালো কথা। এখন মজার ব্যাপার হচ্ছে গ্যাস সম্পর্কিত রাশিমালা তো দেখলাম বা পেলাম, কয়জন আছে? চারজন। পি, ভি, এন, টি, এরা হচ্ছে গ্যাস সম্পর্কিত রাশিমালা। এখন এখানের মধ্যে দুইজনকে নিয়ে আমরা এই সূত্রগুলো ডেভেলপ করেছি। তাহলে দেখো, প্রথমে হচ্ছে বয়েলের সূত্র। সো বয়েলের সূত্র যাদেরকে রিলেশন করবে তারা হচ্ছে পি এবং ভি এর মধ্যে রিলেশন হবে, এবং এ সময় কনস্ট্যান্ট থাকবে কারা? এন এবং টি কনস্ট্যান্ট থাকবে। তাহলে কাদের মধ্যে রিলেশন এবং কারা কনস্ট্যান্ট থাকবে সেটা লিখে দিচ্ছি। তাহলে রিলেশন হবে পি ভি এর মধ্যে কনস্ট্যান্ট থাকবে এন এবং টি। তার মানে বয়েলের সূত্র পি এবং ভি এর মধ্যে রিলেশন বের করবে, এবং এ সময় এন এবং টিকে চেঞ্জ করা যাবে না। এরপর চার্লসের সূত্র, চার্লসের সূত্রে ভি এবং টি এর মধ্যে রিলেশন, তাহলে বাকি দুইজন কনস্ট্যান্ট থাকবে। রেনোর সূত্র, পি এবং টি এর মধ্যে রিলেশন, বাকি দুইজন কনস্ট্যান্ট থাকবে। অ্যাভোগাড্রো সূত্র, ভি এবং এন এর মধ্যে রিলেশন, বাকিরা কনস্ট্যান্ট থাকবে। তো এই হচ্ছে আমাদের গ্যাসের সূত্র। এই চারটা সূত্র চারজনকে নিয়ে, যে দুইজনকে নিয়ে রিলেশন বের করে। আমরা প্রত্যেকটা সূত্র ডিটেলসে দেখব। তার আগে তোমাদেরকে মনে রাখার জন্য এই ব্যাপারটা সহজে দেখালাম, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। ঠিক আছে? ওকে, এই তাহলে আরেকবার দেখি আমরা ব্যাপারটা। চলো আরেকবার ব্যাপারটা দেখা যাক, খুব সুন্দরভাবে দেখা যাক ব্যাপারটা আরেকবার। ওকে, তাহলে চলো ব্যাপারটা আরও একবার খুব সুন্দর করে দেখা যাক। আমাদের গ্যাস সম্পর্কিত রাশিমালা হচ্ছে চারটা, বা গ্যাসের ফ্যামিলি মেম্বার হচ্ছে চারজন, অর্থাৎ গ্যাসের পরিচয়, মার্কা, গ্যাসের মার্কা হচ্ছে চারটা। একটা হচ্ছে চাপ, কোন একটা গ্যাসের চাপ কত সেটা গ্যাসের একটা মার্কা। কোন একটা চাপ কেমন কোন একটা গ্যাস কেমন আয়তন দখল করেছে সেটা একটা মার্কা। তাপমাত্রা কত, মৌল সংখ্যা কত, এগুলো হচ্ছে গ্যাসের মার্কা। তাহলে গ্যাসের মার্কা কয়টা? চারটা। কি কি? চাপ, আয়তন, তাপমাত্রা, মৌল সংখ্যা। এই মার্কাগুলোর উপর রিলেশন নিয়ে আমরা কিন্তু গ্যাসের সূত্রগুলো ডেভেলপ করি। তাহলে যখন আমি বয়েলের সূত্র ডেভেলপ করব তখন হচ্ছে পি এবং ভি এর মধ্যে রিলেশন নিয়ে ডেভেলপ করব, এবং বাকিরা কনস্ট্যান্ট থাকবে। যখন চার্লসের সূত্র ডেভেলপ করব ভি এবং টি এর মধ্যে রিলেশন নিয়ে করব, বাকিরা কনস্ট্যান্ট থাকবে। রেনু হচ্ছে পি এবং টি নিয়ে করব, বাকিরা কনস্ট্যান্ট থাকবে। অ্যাভোগাড্রো ভি এবং এন নিয়ে করব, বাকিরা কনস্ট্যান্ট থাকবে। তো এবার বিস্তারিত ব্যাপারগুলো দেখবা, তখন সংবাদ শিরোনাম ছিল। সো শুরু করি। প্রথমে হচ্ছে বয়েলের সূত্র দিয়ে শুরু করব। সো দেখো বয়েলের সূত্র। ওকে, তো বয়েলের সূত্র কার কার মধ্যে রিলেশন? পি এবং ভি এর মধ্যে রিলেশন। আচ্ছা, ওকে, তাহলে শুরু করতেছি। প্রথম গ্যাসের সূত্র যেটা আছে 1 নাম্বার, বয়েলের সূত্র দিয়ে শুরু করব। বয়েলের সূত্র, বয়েলস ল। ওকে, ঠিক আছে। প্রথমে আসো বাংলা ফিলিংস। বাংলা ফিলিংসটা এটাই দেখো। প্রথমে আসো বাংলা ফিলিংস। বাংলা ফিলিংস হচ্ছে, বয়েলের সূত্রের বাংলা ফিলিংস হচ্ছে, তুমি কোন একটা বস্তুকে চাপ দাও তাহলে সে সংকুচিত হবে। তাহলে চাপ দিলে কি হবে? সংকুচিত হবে।
চাপ দিলে সংকুচিত হবে। এটা হচ্ছে বাংলা ফিলিংস, যে চাপ দিলে সংকুচিত হবে। ওকে, তো এই বাংলা ফিলিংসটা আমরা একটু বোঝার ট্রাই করি। চলো এই বাংলা ফিলিংসটা একটু বোঝার ট্রাই করবো, চাপ দিলে যে সংকুচিত হবে এই ব্যাপারটা। তাহলে দেখো, চাপ দিলে তার মানে প্রেশার বৃদ্ধি করলে, প্রেশার বা পি, চাপ পি যদি আমরা কি করি, বৃদ্ধি করি, তাহলে সংকুচিত হবে। সংকুচিত হওয়ার অর্থ হচ্ছে আয়তন হ্রাস পাবে, আয়তন ভি হ্রাস পাবে। তাহলে দেখো, পি বৃদ্ধি পেলে আয়তন হ্রাস পাচ্ছে। তাহলে কেমন সম্পর্ক? একটা বাড়লে একটা কমে, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সম্পর্ক? তাহলে পি এবং ভি এর মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক রিলেশন, ইনভার্স রিলেশন, ব্যস্তানুপাতিক রিলেশন। সেই রিলেশনটা ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন হওয়ার কারণে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো, আমরা এখান থেকে লিখতে পারি, এই রিলেশনটাকে ভিত্তি করে আমরা বয়েলের সূত্রটা লিখতে পারি এবং ইকুয়েশনটা লিখতে পারি। সো বয়েলের সূত্রটা লিখব, বিবৃতি, যদি পরীক্ষায় বলে ন্যারেট করো, স্টেট করো, বিবৃতি করো, তাহলে আমরা বলবো যে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে বয়েলের সূত্র। তবে সাবধান। কেন সাবধান? গ্যাসের রাশিমালা তো 4টা, পি এবং ভি নিয়ে কথা বলছি, বাকি দুইজনের কি অবস্থা দেখি, তারা কি অবস্থা? এন এবং টি, তারা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ তাদেরকে চেঞ্জ করা যাবে না। তাহলে কিন্তু তাদেরকে চেঞ্জ করলে কিন্তু এটা হবে না। তাহলে এই কথাটা লিখে দিতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানে টিকে ফিক্স করে ফেলেছি, নির্দিষ্ট তাপমাত্রা, এই কথার অর্থ হচ্ছে টি ফিক্স, টি কনস্ট্যান্ট। এরপর আবার এইটাও ফিক্স করে দিয়েছি, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। ভাইয়া, নির্দিষ্ট ভরের কোনো গ্যাস লিখলেন কেন? এখানে তো মৌল সংখ্যা আছে, মৌল সংখ্যা লিখলেন না কেন? লিখতে পারো বাবা, লিখতে পারো নির্দিষ্ট মৌল সংখ্যার কোনো গ্যাসকে, তারপরও কেন ভর লিখেছি? কোনো সমস্যা নাই, ভরের সাথে মৌল সংখ্যা প্রায় সেম জিনিস। মৌল সংখ্যা কেমিস্ট্রিতে আমরা পড়েছি, মৌল সংখ্যা n মানে হচ্ছে নমুনা ভর ডিভাইডেড বাই আণবিক ভর। আণবিক ভর চেঞ্জ হয় না, নমুনা ভরটাই চেঞ্জ হয়। তা আমার মৌল সংখ্যা বাড়লে নমুনা ভর বাড়ে, মৌল সংখ্যা কমলে নমুনা ভর কমে, তাই আমরা ভর লিখেছি, কারণ নমুনা ভর আর মৌল সংখ্যা সমানুপাতিক। কাজেই আমরা মৌল সংখ্যা লিখতে পারি, ভরও লিখতে পারি। আমাদের বইয়ে ভর লিখেছে, তাই ভর লিখলে ভালো। তাহলে কি লিখতে পারি? মৌল সংখ্যা লিখতে পারি, ভরও লিখতে পারি। তাও আমরা মৌল সংখ্যা লিখবো না, নাম্বার অফ মোলস লিখবো না, ভর লিখলে ভালো। তাহলে ফিক্সড টেম্পারেচারে, ফিক্সড অ্যামাউন্ট অফ ম্যাস, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। তার মানে প্রেশার ইনভার্স রিলেশন উইথ ভলিউম। এটা হচ্ছে বিবৃতি। এবার চলে আসো ইকুয়েশন। সো ইকুয়েশনটা কি হবে? পি, ইকুয়েশনটা হবে পি সমানুপাতিক 1/v, অর্থাৎ ব্যস্তানুপাতিক হয় কে কে কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট। এম আর টি কনস্ট্যান্ট হলেই কিন্তু মৌল সংখ্যা কনস্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে, তুমি চাইলে এখানে এক্সট্রা করে মৌল সংখ্যাটাও লিখে দিতে পারো। মৌল সংখ্যা, ভর, এরপরে টেম্পারেচার সবই কনস্ট্যান্ট। এবার সমানুপাতিক তুলে দিলে একটা কি দিতে হবে? ধ্রুবক দিতে হবে। ধ্রুবক দিলাম কে ইন্টু 1/v। তাহলে চাপ সমান কে ইন্টু 1/v। ওকে, সো এখান থেকে আমরা একটু এই পাশে মুছে দিই, মুছে একটু সুন্দর করি ব্যাপারগুলোকে। তাহলে আসো এই পাশটা মুছে দিলাম। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা? দেখো তো, আমরা পাচ্ছি এখান থেকে, এই যে এই জায়গা থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি? দেখো, আমরা পাচ্ছি পি সমান কে ডিভাইডেড বাই ভি। এখন আমরা একটা কাজ করি, ভি কে পাশে পাঠিয়ে দিই। তাহলে পিভি সমান কে। কে মানে হচ্ছে কনস্ট্যান্ট, কে মানে হচ্ছে ধ্রুবক, কে মানে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আচ্ছা, তার মানে যে কোনো প্রেসারের সাথে ভলিউম গুণ করলে গুণফলটা একটা ধ্রুবক হয়ে যায়। তাহলে আমরা যদি P1 এর সাথে V1 কে গুণ করি, এটাও একটা ধ্রুবক। P2 এর সাথে B2 কে গুণ করি, এটাও একটা ধ্রুবক। P3 এর সাথে B3 কে গুণ করি, এটাও একটা ধ্রুবক। তাহলে এরা সবাই কে, এরা সবাই ধ্রুবক হবে।
কাজে আমি বলতে পারি P1 V1 সমান P2 V2 সমান P3 V3। এগুলা দিয়ে আমাদের ম্যাথ করতে হইতে পারে। P1 V1 সমান P2 V2, এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হতে পারে। আচ্ছা, তো এটাই হচ্ছে বেসিক্যালি বয়েলের সূত্র। তার মানে আমরা এতক্ষণ ধরে যা যা পড়ছিলাম সবই বয়েলের সূত্র। এই যে PB সমান K, এটাও বয়েলের সূত্র। P1 V1 সমান P2 V2, এটাও বয়েলের সূত্র। এগুলো সবগুলাই বয়েলস ল, বয়েলস ল, বয়েলস ল, বয়েলের সূত্র। ঠিক আছে, এবার আসো মজার ব্যাপারটা। মজার ব্যাপার হচ্ছে আমরা সূত্রটা দেখেছি খুব সুন্দর, এটা হচ্ছে তোমার তাপমাত্রা যখন কনস্ট্যান্ট থাকে। তো এই বয়েলের সূত্রের একটা সুন্দর নাম আছে, বা এই বয়েলের সমীকরণের একটা সুন্দর নাম আছে। সুন্দর নামটা কি দেখো, আমরা এই সমীকরণটা, কোন সমীকরণটা, পি ভি সমান ধ্রুবক, এই যে সমীকরণটা, এই সমীকরণটার একটা সুন্দর নাম দিব। এই সমীকরণে একটা সুন্দর নাম দিব। এই সমীকরণের সুন্দর নামটা হচ্ছে সমুষ্ণ সমীকরণ। এই সমীকরণকে বলা হবে সমুষ্ণ সমীকরণ। প্রশ্ন হচ্ছে কেন এটাকে সমুষ্ণ সমীকরণ অথবা আইসোথার্মাল ইকুয়েশন, ইংলিশ ভার্সনে যারা আছো, আইসোথার্মাল ইকুয়েশন, আইসো মানে সম, থার্মাল মানে উষ্ণ, সমুষ্ণ সমীকরণ। কেন এটাকে সমুষ্ণ সমীকরণ বলা হয়? তার কারণ হচ্ছে সম উষ্ণ। উষ্ণ বলতে বোঝাচ্ছে তাপমাত্রা, তাহলে তাপমাত্রাটা সমান, তাপমাত্রাটা কনস্ট্যান্ট। তাপমাত্রা কনস্ট্যান্ট থাকার কারণে এই সমীকরণের নাম হচ্ছে সমুষ্ণ সমীকরণ। তুমি দেখো তো, এই যে এখানে শর্ত কি, তাপমাত্রা, তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকতে হবে, তাই এই বয়েলের সমীকরণকে বলা হয় সমুষ্ণ সমীকরণ। কেন সমুষ্ণ সমীকরণ বলছে? কারণ উষ্ণ সমান থাকে, তাপমাত্রা সমান থাকে, তাই এটা সমুষ্ণ সমীকরণ। আচ্ছা, এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এবার আসো, এবার আমরা একটা ব্যাপার দেখব। সে ব্যাপারটা কি, এখান থেকে আমাদের গ্রাফ ড্র করতে বলতে পারে। সো এখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে চলে যাব, এখান থেকে গ্রাফ ড্র করা। সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাওয়ার আগে তোমাদের গ্রাফের কয়েকটা বেসিক দিয়ে দিচ্ছি, যে বেসিকগুলো আমাদের লাগবে। তাহলে আমরা একটু রিভিউ দিই। যা যা পড়িয়েছি সেটা হচ্ছে, কোনো একটা বস্তুকে চাপ দিলে সে সংকুচিত হয়। এই বাংলা ফিলিংসকে কাজে লাগিয়ে আমরা বলেছি যে চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতিক। পরবর্তীতে আমরা দেখেছি যে আসলেই হ্যাঁ, চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতিক। এবং এ কথা যিনি বলেছেন তিনি হচ্ছে বয়েল। এবং আমরা জানি একটা গ্যাসের 4টা রাশিমালা আছে, তার মধ্যে 2টা রাশির রিলেশন হলে বাকি 2টা কনস্ট্যান্ট থাকবে। কাজে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট মৌল সংখ্যার, তবে মৌল সংখ্যা বলা হচ্ছে ভর বলাটা বেশি সুন্দর দেখায়, সুবিধা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। চাপ বাড়লে আয়তন হ্রাস পায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা হচ্ছে বয়েলের সূত্র। সো বয়েলের সূত্রের সমীকরণ হচ্ছে পি সমানুপাতিক 1/b হোয়েন মৌল সংখ্যা, ভর, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। পরবর্তীতে সমানুপাতিক তুলে দিয়ে এটা সমানুপাতিক ধ্রুবক দিলাম। এর পরবর্তীতে আমরা এটাকে পাশে নিয়ে আসলাম, তাহলে পিবি সমান কে সমান ধ্রুবক। তাহলে পিবি সমান ধ্রুবক, এই কথার অর্থ হচ্ছে P1 এর সাথে B1 গুণ করলে সেটাও ধ্রুবক হবে, P2 এর সাথে B2 গুণ করলে সেটাও ধ্রুবক হবে, লালা গুণ করলে লালা ধ্রুবক হবে, অর্থাৎ পিলালা বিলালা গুণ করলে ধ্রুবক হবে। এটা হচ্ছে বয়েলের সূত্র। এবং এই সমীকরণে তাপমাত্রা ফিক্স থাকার কারণে এটাকে বলা হচ্ছে সমতাপমাত্রা সমীকরণ বা সমুষ্ণ সমীকরণ বা আইসোথার্মাল ইকুয়েশন। তার মানে বয়েলের সূত্র বলে চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক এবং তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতে হবে, তাই এটাকে সমুষ্ণ সমীকরণ বলা হচ্ছে। এবার আমরা চলে যাব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাওয়ার আগে ইউ হ্যাভ টু থাকতে হবে, তোমার থাকতে হবে, কি থাকতে হবে? কিছু বেসিক, ইউ হ্যাভ টু বেসিক। তাহলে চলো বেসিক দেখি। গ্রাফিক্যাল বেসিক লাগবে তোমার, গ্রাফিক্যাল বেসিক লাগবে তোমার। তাহলে গ্রাফের বেসিকটা তোমার লাগবে, গ্রাফিক্যাল বেসিক। তো গ্রাফিক্যাল বেসিকের ক্ষেত্রে দেখো ভালো করে, গ্রাফিক্যাল বেসিকগুলো তোমাদেরকে দেখাই। গ্রাফিক্যাল বেসিকগুলো খুব ইম্পর্টেন্ট। একদম প্রথমেই এই ধরনের যে গ্রাফ বা যে কার্ভ, এই কার্ভকে আমরা বলে থাকি পরাবৃত্ত। তাহলে এই ধরনের কার্ভকে আমরা বলে থাকি পরাবৃত্ত, অথবা এটা এই ধরনেরও হতে পারে, এই ধরনেরও হতে পারে, দুটাই হচ্ছে পরাবৃত্ত। তাহলে এরকম এক মুখে হা করে থাকা, হা করে থাকবে, এটা হচ্ছে পরাবৃত্ত। আচ্ছা, আর এই ধরনের গ্রাফকে আমরা বলি এরকম হইতে পারে, অথবা এই ধরনের হতে পারে। এই ধরনের গ্রাফকে আমরা বলি অধিবৃত্ত। তাহলে এই ধরনের গ্রাফগুলোকে আমরা বলি অধিবৃত্ত। ইংলিশ ভার্সনে যারা আছো,
এই যে এক মুখ খোলা বা একটা থাকলে, সিঙ্গেল থাকলে সেটাকে আমরা বলি পরাবৃত্ত বা প্যারাবোলা। আর এই ধরনের যদি থাকে দুইটা করে, কয়টা করে? দুইটা করে থাকে, তখন সেটাকে আমরা বলি হাইপারবোলা। ওকে, তাহলে এটা হচ্ছে প্যারাবোলা আর এটা হচ্ছে হাইপারবোলা। ঠিক আছে, খুব সুন্দর। এখন সবসময় যে এক্সিস বরাবর থাকবে, এক্সিস বরাবর থাকবে, এক্স এক্সিসে থাকবে, ওয়াই এক্সিসে থাকবে তাও না। মাঝে মধ্যে অরিজিন শিফট হওয়ার কারণে তারা এক্সিস বরাবর নাও থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল, তারা এক্সিস বরাবর না থেকে এক্সিসের মাঝামাঝি থাকতে পারে, এটা অসম্ভব না। তখনও তারা পরাবৃত্ত পরাবৃত্ত বলবো, অধিবৃত্ত অধিবৃত্ত বলবো। সো দেখো, এই ধরনের যদি একটা কার্ভ আমি ড্র করি, এটা হচ্ছে একটা পরাবৃত্ত, কিন্তু যখন আমি দুইটা এঁকে ফেলবো তখন এটাকে আর পরাবৃত্ত বলা যাবে না, তখন এটাকে বলতে হবে অধিবৃত্ত। তাহলে এটা একটা অধিবৃত্ত। তাহলে এটা কি? ইহা একটি অধিবৃত্ত। অধিবৃত্তের ইংলিশ কি বলেছি? হাইপারবোলা। তাহলে ইটস হাইপারবোলা। ওকে, এখন এ হাইপারবোলার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এ হাইপারবোলাটা এক্স এক্সিস বরাবর যেতেই থাকবে, কিন্তু কখনো এক্স এক্সিসকে টাচ করবে না। তাহলে যেতে যেতে পথে এক্স এক্সিসের সাথে দেখা হবে না। ঠিক আছে, তাহলে এক্স এক্সিসকে কখনো টাচ করবে না, টাচ করবে না। এটা হচ্ছে এই গ্রাফের একটা বৈশিষ্ট্য। তাহলে এই গ্রাফটা যেতে 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 এক্স এক্সিসকে কখনো টাচ করবে না। আবার উপরের দিকেও সেম অবস্থা, যে ওয়াই এক্সিস বরাবর যেতে 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 কখনো ওয়াই এক্সিসকে টাচ করবে না। এদিকেও ওয়াই এক্সিস বরাবর যেতে থাকবে, কিন্তু টাচ করবে না, টাচ করবে না। তাহলে কোনো এক্সিসকেই সে বেসিক্যালি টাচ করবে না, কিন্তু ওর সাথে ঘেঁষে চলে যাবে। তাহলে ওয়াই এক্সিসকেও টাচ করবে না। তাহলে এই যে এক্সিসের সাথে চলে যাবে কিন্তু এক্সিসকে টাচ করবে না, এই ধরনের ব্যাপারগুলোকে আমরা বলি, এই ধরনের রেখাগুলোকে আমরা বলি অসীমতট রেখা। যেই রেখার সাথে যাবে কিন্তু ওই রেখাকে টাচ করবে না, যেই রেখার সাথে ঘষে ঘষে ঘেঁষে 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 যাবে কিন্তু রেখাকে টাচ করবে না, ওই রেখাগুলোকে বলা হচ্ছে অসীমতট রেখা। অসীম পর্যন্ত চলে যাবে কিন্তু টাচ করবে না, ওই ধরনের রেখাকে বলবো অসীমতট রেখা। তাহলে এখানে এক্স এক্সিস হচ্ছে একটা অসীমতট রেখা এবং ওয়াই এক্সিস হচ্ছে এখানে একটা অসীমতট রেখা। তাহলে ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস হচ্ছে এখানে অসীমতট রেখা। অর্থাৎ এই রেখাগুলা এই গ্রাফের সাথে, এই রেখাগুলো গ্রাফের সাথে অসীম পর্যন্ত যাবে কিন্তু টাচ করবে না। তাহলে যেই রেখাগুলা গ্রাফের সাথে অসীম পর্যন্ত যাবে কিন্তু টাচ করবে না, ওই ধরনের রেখাকে আমরা বলি অসীমতট রেখা। ইংলিশ ভার্সনে যারা আছো তারা এটাকে বলবে এসিমটপস, এসিমটপস। ওকে, এসিমটপস, এসিমটপস। আচ্ছা, এসিমটপস বা অসীমতট রেখা। তো যখন দুইটা অসীমতট রেখা থাকবে, এমন অসীমতট রেখাগুলা পরস্পর 90-তে থাকবে। কি বললাম? দুইটা অসীমতট রেখা যখন পরস্পর 90-তে থাকবে, তাহলে দেখো এই যে এক্স এক্সিস হচ্ছে একটা অসীমতট রেখা, ওয়াই এক্সিস হচ্ছে আরেকটা অসীমতট রেখা। অর্থাৎ এক্স এক্সিস বরাবর এই গ্রাফটা যাবে, ওয়াই এক্সিস বরাবর গ্রাফটা যাবে, কিন্তু কখনো মিল হবে না, টাচ হবে না। অসীম পর্যন্ত যাবে কিন্তু মিল হবে না। তাহলে এই অসীমতট রেখা দুইটা, এক্স এক্সিসের অসীমতট রেখা এবং ওয়াই এক্সিসের অসীমতট রেখা, এই অসীমতট রেখা দুইটা, এই অসীমতট রেখা দুইটা পরস্পর 90-তে থাকার কারণে, সমকোণে থাকার কারণে, এই ধরনের যদি অসীমতট রেখা দুইটা কিসে থাকে? 90-তে থাকে। তাহলে দেখো আমি লিখলাম কথাটা, অসীমতট রেখা দ্বয় পরস্পর 90 ডিগ্রিতে থাকলে ওই অধিবৃত্তকে, কোন বৃত্তকে? অধিবৃত্ত হইতে হবে তো, এটা তো অধিবৃত্ত। ওই অধিবৃত্তকে আমরা বলি আয়তকার অধিবৃত্ত। ওই অধিবৃত্তকে আমরা বলি আয়তকার অধিবৃত্ত। ইংলিশ ভার্সনে যারা আছে এটাকে বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওকে, আয়তকার অধিবৃত্ত এটাকে বলা হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এটাকে বলা হচ্ছে। তাহলে দেখো আরেকবার রিপিট করে এই পুরো ব্যাপারটা। ফার্স্ট অফ অল আসো, এটা হচ্ছে অধিবৃত্ত, এরকম দুইটা রেখা থাকলে অধিবৃত্ত।
এখন অধিবৃত্তের রেখাগুলা যদি কোন একটা রেখার সাথে অসীম পর্যন্ত চলে যাবে, কিন্তু অসীম পর্যন্ত ঘেঁষে চলে যাবে কিন্তু মিলবে না, টাচ করবে না, তাহলে যাব অসীম পর্যন্ত কিন্তু টাচ করব না, তাহলে এক্স এক্সিসের সাথেই যাচ্ছে কিন্তু এক্স এক্সিসকে টাচ করবে না, ওয়াই এক্সিসের সাথেই যাচ্ছে কিন্তু ওয়াই এক্সিসকে টাচ করবে না, তাহলে যেই রেখাগুলোর সাথে যাবে কিন্তু টাচ করবে না ওই রেখাকে আমরা বলি অসীম থট রেখা, অসীম থট রেখা বা অ্যাসিম্পটটস। বাংলার ইংলিশ কিন্তু প্রায় মিল আছে না, অ্যাসিম্পটটস, অসীম থটস, অসীম থট রেখা বা অ্যাসিম্পটটস বলা হচ্ছে এটাকে। তো আমার এখানে দেখো তো কোন দুইটা রেখার সাথে গ্রাফটা যাচ্ছে কিন্তু মিলবে না, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের সাথে যাচ্ছে কিন্তু মিলবে না। তো যখন অসীম তট রেখা দুইটা পরস্পর 90-তে থাকে, এই যে একটার উপর একটা 90-তে থাকে, তাহলে অসীম তট দ্বয় যখন 90-তে থাকবে, যখন লম্ব হবে, তখন ওই অধিবৃত্তকে বলা হবে আয়তাকার অধিবৃত্ত। তাহলে আয়তাকার অধিবৃত্ত দেখতে কেমন? এক্স্যাক্টলি এমন। এই ধরনের অধিবৃত্তকে বলা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, এই ধরনের অধিবৃত্তকে বলা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এবং এই অধিবৃত্তের সমীকরণ দেখো, তাহলে আয়তাকার অধিবৃত্তের সমীকরণটা দেখব। আয়তাকার অধিবৃত্ত কাকে বলবো? যদি অসীম তট দুইটা 90-তে থাকে, অর্থাৎ এমন আর এমন হয়, তখন বলবো আয়তাকার অধিবৃত্ত। সমীকরণ দেখবে এবার। আয়তাকার অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স ওয়াই সমান ধ্রুবক। এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। নর্মালি আমরা বৃত্তের সমীকরণ কি বলি? বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, বৃত্তের সমীকরণ, রাইট? পরাবৃত্তের সমীকরণ কি? ওয়াই স্কোয়ার সমান 4ax। সরলরেখার সমীকরণ কি? ওয়াই সমান mx। তেমনিভাবে আয়তাকার অধিবৃত্ত, নট অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স ওয়াই সমান ধ্রুবক। কিন্তু শুধু অধিবৃত্তের ধ্রুবক যদি কেউ যদি প্রশ্ন করে শুধু অধিবৃত্তের সমীকরণ কি, এটা কিন্তু শুধু অধিবৃত্তের সমীকরণ না। শুধু অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি সমান হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল অধিবৃত্তের সমীকরণ। তাও আমি লিখে দিচ্ছি এখানে, তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে, লিখে দিচ্ছি। নর্মাল অধিবৃত্তের সমীকরণ হচ্ছে কি? নর্মাল অধিবৃত্তের সমীকরণ হচ্ছে, এখানে লিখতেছি, নর্মাল অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1। এটা হচ্ছে নর্মালি অধিবৃত্তের সমীকরণ। কিন্তু আয়তাকার অধিবৃত্ত বললে এটা একটা স্পেশাল আয়তাকার অধিবৃত্ত বলে তখন হচ্ছে এক্স ওয়াই সমান ধ্রুবক। এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে কম না? আচ্ছা, ঠিক আছে, দেখার ব্যবস্থা করতেছি। ওকে, ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে, খুব ভালো কথা, এক্স এবং ওয়াই সমান ধ্রুবক, খুব ভালো কথা। এটা হচ্ছে গ্রাফের একটা বেসিক, মাথায় রাখতে হবে তোমাদেরকে, কাকে আয়তাকার অধিবৃত্ত বলে। আচ্ছা, এবার আরও আছে, এখনও শেষ হয় নাই, শেষ হয় নাই, আরও বাকি আছে আয়তাকার অধিবৃত্ত, শেষ হয় নাই। এবার দেখো ভালো করে, যদি আমাদের এক্স এবং ওয়াই এর মান নেগেটিভ হতে না পারে, আমি কি বললাম? এক্স এবং ওয়াই এর মান নেগেটিভ হতে পারবে না। তাহলে দেখো এখানে এটা হচ্ছে নেগেটিভ এক্স এক্সিস আর এটা হচ্ছে নেগেটিভ ওয়াই এক্সিস। তার মানে এখানে যে আছে, এই যে এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা হচ্ছে নেগেটিভ গ্রাফ। এই গ্রাফটা কেমন গ্রাফ? নেগেটিভ গ্রাফ, কারণ এটা নেগেটিভ এক্স এক্সিস এবং নেগেটিভ ওয়াই এক্সিসে আছে। এখন বলা হচ্ছে এক্স ওয়াই এর মান নেগেটিভ হতে না পারলে, অর্থাৎ নেগেটিভ না হলে, নেগেটিভ না হলে, এক কথায় নেগেটিভ না হলে, এক্স এবং ওয়াই এর মান নেগেটিভ না হলে, তাহলে এটা থাকবে না। তৃতীয় চতুর্ভাগে থার্ড কোয়াড্রেন্টের গ্রাফটা থাকবে না। তাহলে আমার নিচের গ্রাফটা থাকবে না, আমি লিখলাম নিচের গ্রাফটা থাকবে না, গ্রাফ থাকবে না। তাহলে নিচের গ্রাফটা মুছে দিব, নিচের গ্রাফটা মুছে দিলাম, কারণ নেগেটিভ গ্রাফ থাকবে না, বলে দিছে এক্স ওয়াই নেগেটিভ হতে পারে না। এক্স ওয়াই নেগেটিভ না হলে, নিচের গ্রাফ থাকবে না, তাহলে নিচের গ্রাফটা মুছে দিলাম। তখন এটা একটা গ্রাফে পরিণত হবে। এই একটা গ্রাফে যখন এটা পরিণত হবে, এই একটা গ্রাফকে আমরা বলি যে, একটা গ্রাফ থাকলে তো পরাবৃত্ত, আগে বলছি পরাবৃত্ত মানে একটা গ্রাফ, পরাবৃত্ত, প্যারাবোলা। তো একটা গ্রাফে যখন পরিণত হবে তখন এটাকে আমরা বলি সমপরাবৃত্ত। কেন সমপরাবৃত্ত? কারণ এদিকে আর এদিকে সমান, এই যে এদিকেও সমানভাবে যাবে
আর এদিকেও সমানভাবে যাবে, তাই এটাকে আমরা সমপরাবৃত্ত বলছি। পরাবৃত্ত কেন বলছি? কারণ একটা আছে তাই। যদি দুইটা থাকতো অধিবৃত্ত বলতাম। যেহেতু নিচেরটা মুছে দিলাম কিসের কারণে? কারণ এটা নিচের গ্রাফটা থাকতে পারে না, নেগেটিভ হতে পারে না, তখন এটাকে আমরা বলবো সমপরাবৃত্ত, বা এটাকে আমরা বলবো আইসোপ্যারাবোলা। ঠিক আছে, আইসোপ্যারাবোলা, অথবা শুধু প্যারাবোলা বলতে পারো, আইসোপ্যারাবোলা। ওকে, তাহলে দেখো এই গ্রাফটার তাহলে আমরা দুইটা নাম পাচ্ছি। একটা হচ্ছে এটাকে যদি তুমি আয়তাকার অধিবৃত্তের একটা অংশ বলো, আয়তাকার অধিবৃত্তের একটা অংশ বলো, তাও সঠিক, কারণ এটা আয়তাকার অধিবৃত্তের একটা অংশ। আবার এটাকে যদি সমপরাবৃত্ত বলো, তাও সঠিক। আচ্ছা, এইটুকু হচ্ছে গ্রাফের বেসিক ছিল। তাহলে এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের একটা অংশ অথবা সমপরাবৃত্ত। গ্রাফের বেসিক যখন আমাদের হয়ে গেল, আমাদের হাতে চলে আসলো গ্রাফের বেসিক। এখন আলহামদুলিল্লাহ আমরা এখন কি করতে পারবো? গ্রাফে ঝাঁপিয়ে পড়তে পারবো। গ্রাফের বেসিকটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, এখন গ্রাফে ঝাঁপিয়ে পড়তে পারবো। ওকে, আসো এবার গ্রাফে ঝাঁপিয়ে পড়ি। তাহলে দেখো গ্রাফে এখন ঝাঁপিয়ে পড়ব। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বয়েলস ল, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এখন এখানে মজার ব্যাপার হচ্ছে, দেখো ভালো করে, এই পাশে দিলাম পি কে, প্রেসারকে, আর এই পাশে দিলাম ভি কে, ভলিউমকে। খুব ভালো কথা। এখন এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে লো। তার মানে লো প্রেশার, মিডিয়াম প্রেশার, হাই প্রেশার। আবার এখানেও তিন ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে লো, এটা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে হাই। তার মানে লো ভলিউম, মিডিয়াম ভলিউম, হাই ভলিউম। এখন আমাদের বাবার নাম কি? বয়েল। আমাদের বাবা বয়েল বলে পি সমানুপাতিক 1/v, অর্থাৎ ও যদি হাই হয় ও লো হবে, ও যদি লো হয় ও হাই হবে। তাহলে প্রেশার যখন হাই, ভলিউম তখন লো। তাহলে প্রেশার হাই, ভলিউম লো। এই যে দেখো, প্রেশার হাই, ভলিউম লো। তাহলে প্রেশার হাই হলে ভলিউম লো হবে। আবার দেখো, প্রেশার লো হলে ভলিউম হাই হবে। তাহলে প্রেশার লো হলে ভলিউম হাই হবে, ব্যস্তানুপাতিক বাবা বলে। প্রেশার মিডিয়াম হলে সেক্ষেত্রে ভলিউমও মোটামুটি একটা অবস্থায় আসবে, মোটামুটি মিডিয়াম বলতে পারো। ওকে, তাহলে আমরা কয়টা পয়েন্ট পাচ্ছি? তিনটা পয়েন্ট পাচ্ছি। আমি একটু পয়েন্টগুলোকে গোল্লা দিব। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তিনটা পয়েন্ট পাচ্ছি আমরা। যে কোনো গ্রাফ আঁকার নিয়ম হচ্ছে এটাই, যে কোনো গ্রাফ আঁকার নিয়ম হচ্ছে তিনটা পয়েন্ট নেওয়া, একটা কম, একটা মধ্যম, একটা বেশি। তিনটা পয়েন্ট নিয়ে যোগ করে দেওয়া। তিনটা পয়েন্ট যেভাবে যাবে বাকি সব পয়েন্ট সেভাবেই যাবে। তাহলে আমরা তিনটা পয়েন্ট নিলাম, একটা হাই, একটা মিডিয়াম, একটা লো। এবার তাদেরকে যোগ করে দিব। সো তাদেরকে যদি যোগ করে দিই, সো তাদের গ্রাফটা দেখাবে এমন। এক্স্যাক্টলি আমি যেভাবে দেখাচ্ছি গ্রাফটা এভাবেই যাবে। এই গ্রাফটা এভাবেই করে যাবে। তো একটু সুন্দর করে দেখায় না, ফেয়ার লাভলি মেকে দেখায় না, ফেয়ার লাভলি মেকে দেখালে এই গ্রাফটা এমন হবে। এই যে এই গ্রাফটা ফেয়ার লাভলি মেকে দেখালে গ্রাফটা এমন হবে। তাহলে যখন চাপ বেশি তখন আয়তন কম। এই যে দেখো, আয়তন মাত্র এতটুকু, আয়তন মাত্র এতটুকু, কিন্তু চাপ অনেক বেশি। তাহলে যখন চাপ বেশি তখন আয়তন কম, আবার যখন চাপ কম তখন আয়তন বেশি। যখন চাপ, এই যে দেখো, চাপ বেশি তখন আবার আয়তন কম, সরি, আয়তন যখন বেশি চাপ কম। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক রিলেশন বা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এটাই হচ্ছে গ্রাফ। তো আমাকে যদি কখনো বলে গ্রাফটা আঁকতে, এই ধরনের ব্যস্তানুপাতিক একটা গ্রাফ এঁকে দিব, এই ধরনের ব্যস্তানুপাতিক একটা গ্রাফ এঁকে দিব, এই ধরনের ব্যস্তানুপাতিক একটা গ্রাফ এঁকে দিব। একটু আগেই গ্রাফের বেসিক দিয়েছি। গ্রাফের বেসিক অনুযায়ী এবার আমাকে বলবে তোমরা, গ্রাফের বেসিক অনুযায়ী তোমরা আমাকে বলবে যে এই গ্রাফটার নাম কি। যে এদিকেও যাবে এদিকেও যাবে, কিন্তু কখনো টাচ করবে না, মিলবে না, মিলবে না, কখন আসলে একটা একটাকে মিলবে না। ঠিক আছে, এটাকে ইরিও বলতে পারো যে ইনফিনিটিতে চলে গেলে এটা ইনফিনিটি বসাই দিলে ওইটা মিলবে না, এরকম আর কি। আচ্ছা, তার মানে এদিকেও মিলবে না, এদিকেও মিলবে না। তাহলে এই গ্রাফের নাম কি? এই গ্রাফের নাম হচ্ছে, তাহলে দেখ আমি লিখলাম পি ভার্সেস বি গ্রাফ এর নাম। তাহলে পি ভার্সেস বি গ্রাফের নামকরণগুলো দেখো, কয়টা নামকরণ হতে পারে দেখো। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ইংলিশ ভার্সনে যারা আছো অথবা বাংলা ভার্সনের ওরাও ইংলিশ টার্মগুলো জেনে রাখো।
রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। একটা হচ্ছে এটা গ্রাফের নাম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। 2 নাম্বার সমপরাবৃত্ত আইসোপ্যারাবোলা। সমপরাবৃত্ত আইসোপ্যারাবোলা, সমপরাবৃত্ত আইসোপ্যারাবোলা, সমানা সমানা সমপরাবৃত্ত আইসোপ্যারাবোলা। 3 নাম্বার হচ্ছে সমষ্ণ রেখা। আগেই বলেছি এই রেখাটার নাম হবে সমষ্ণ রেখা, কারণ এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট। এই পুরো গ্রাফে তাপমাত্রা চেঞ্জ হবে না, কারণ এটা বয়েলের সূত্র, তাপমাত্রা চেঞ্জ হবে না, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকায় এই রেখার নাম হচ্ছে সমষ্ণ রেখা। তাহলে এটাও কিন্তু গ্রাফের একটা নাম। 4 নম্বর হচ্ছে ব্যস্তানুপাতিক রেখা। যে কোনো ব্যস্তানুপাতিক কিন্তু এমন, যে কোনো ব্যস্তানুপাতিক গ্রাফ কিন্তু এমন ব্যস্তানুপাতিক রেখা। ওকে, তারপর তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আয়তাকার অধিবৃত্তের সমীকরণ কোনটা বলো তো? আয়তাকার অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স ওয়াই সমান ধ্রুবক। তোমরা একটু আমার কথাটা মিলিয়ে নাও তো, পিবি সমান ধ্রুবক কিনা? পি কোথায় আছে? ওয়াই এক্সিসে আছে। ভি কোথায় আছে? এক্স এক্সিসে আছে। তাহলে পিবি সমান ধ্রুবক, তো পি হচ্ছে ওয়াই এক্সিসে, বি হচ্ছে এক্স এক্সিসে, তাহলে এক্স ওয়াই সমান ধ্রুবক। তাহলে এটা কিসের সমীকরণ ছিল? আয়তাকার অধিবৃত্তের সমীকরণ ছিল। তাহলে আমাদের সমীকরণ অনুযায়ীও মিলে কিনা? এই যে সমীকরণ অনুযায়ীও এটা মিলে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার সমীকরণ। তো এই ছিল আমাদের গ্রাফ দিয়ে অ্যানালাইসিস। সো পি ভার্সেস বি এর গ্রাফটা ব্যস্তানুপাতিক অথবা আয়তাকার অধিবৃত্ত, সমপরাবৃত্ত দুটাই বলা যাবে। এমসিকিউতে দুটো থাকলে দুটাই দাগাবো। এরপর হচ্ছে সমষ্ণ রেখা, ব্যস্তানুপাতিক রেখা। এরপরে এখনও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা শেষ হয় নাই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বাকি আছে। আরও 2 ধরনের গ্রাফ আমরা দেখব, যেটা আমাদের পরীক্ষা আসে। আরও 2 ধরনের গ্রাফ আমরা এখন দেখব, তোমাদেরকে দেখাবো। আসো তাহলে আরও 2 ধরনের গ্রাফটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালো করে। পি সমান নুপাতিক 1/v, তাই না? আচ্ছা, এখন আমরা মনে করো গ্রাফটা আঁকলাম এভাবে, এক পাশে পি কে রেখেছি, আরেক পাশে 1/v কে রেখেছি, 1/v কে, নট ভি কে। তার মানে এই পুরো 1/v কে এক পাশে রেখেছি, এই পি কে আরেক পাশে রেখেছি। তাহলে এটা আর এটা কি? এই মামা আর এই মামা কিন্তু সমানুপাতিক, আর সমানুপাতিকের গ্রাফ হচ্ছে একদম স্ট্রেট লাইন। সমানুপাতিকের গ্রাফ হচ্ছে একদম স্ট্রেট লাইন, সরলরেখা। তাহলে এটা হবে পি ভার্সেস 1/v এর গ্রাফ। অথবা কেউ যদি 1/p ভার্সেস বি এর গ্রাফ দেয়, সেম কথা, এই মামার সাথে এই মামা কিন্তু সমানুপাতিক। আচ্ছা, এরপর এবার আরও একটা গ্রাফ তোমাদেরকে দেখাই। পি এর সাথে বি গুণ করলে কিন্তু ধ্রুবক হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কে হয়ে যাচ্ছে। সো আমরা যদি একটা গ্রাফ ড্র করি, যেই গ্রাফটা হবে এক পাশে রাখবো পিভি কে, আরেক পাশে রাখবো হয় পি কে রাখবো, না হয় ভি কে রাখবো, আইদার পি অর ভি, পি অথবা ভি যে কোনো একটাকে রাখবো। তাহলে এই গ্রাফটা কেমন হবে? তাহলে দেখো পিভি ধ্রুবক, তার মানে পিভি চেঞ্জ হবে না। তুমি পি কে যতই চেঞ্জ করো না কেন, বা ভি কে যতই চেঞ্জ করো না কেন, যতই চেঞ্জ করো না কেন, পিভি এর মানটা কিন্তু চেঞ্জ হবে না। পিভি এর মান মনে করো 10, এ আজীবন 10এই থাকবে, আজীবন 10এই থাকবে, আজীবন 10এই থাকবে। তাহলে পিভি এর মানটা কখনো চেঞ্জ হবে না। পি এর মান চেঞ্জ করো, ভি এর মান চেঞ্জ করো, কিন্তু পিভি মিলে ধ্রুবক। যেমন আমি ব্যাপারটাকে বুঝাই, তোমাকে ব্যাপারটা বুঝাই। মনে করো পি এর মান 2 করছো, ভি এর মান মনে করো 5 হয়ে গেল, তাহলে পিভি কত? পিভি হচ্ছে 10। পি এর মান মনে করো তুমি কি করছো, 1 করে দিছো, তাহলে ভি এর মান 10 হয়ে যাবে, তাও পিভি কত? পিভি হচ্ছে 10। পি এর মান মনে করো তুমি 2.5 করেছো, ভি এর মান 4 হয়ে যাবে, তাও পিভি কত? তাও পিভি 10। তার মানে পি এর মান তুমি চেঞ্জ করতেই পারো, কিন্তু বি এমনভাবে চেঞ্জ হবে, বি এমনভাবে চেঞ্জ হবে যাতে করে পিভিটা ধ্রুবক হয়ে যায়, যাতে করে পিভিটা ধ্রুবক হয়ে যায়। ফলে আমার গ্রাফটা হবে একদম স্ট্রেট, এভাবে পিভি সমান ধ্রুবক, এই একদম স্ট্রেট হবে। এখানে পি দাও, এখানে ভি দাও, কোনো সমস্যা নাই, পিভি ধ্রুবক। পিভি যদি নিচেও বসাইতাম ও একদম স্ট্রেট হইতো। আচ্ছা, তো এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সো বয়েলের সূত্র দিয়ে এই ধরনের গ্রাফ দিতে পারে, আমাদেরকে গ্রাফগুলো ভালো করে পারতে হবে। এবার চলে যাব টুইস্ট, বয়েলের সূত্রের টুইস্ট, মিস্টার টুইস্টে চলে যাব। টুইস্ট দিয়ে বয়েলের সূত্রটা আমরা শেষ করব। সো চলে আসো, এবার টুইস্টে আসো, মিস্টার টুইস্ট। মিস্টার বয়েল সাহেবকে এখন ফান্দে ফেলে দিব, তারপর বগা কান দিবে। বগা কান দিলে কি হয় দেখো, মিস্টার টুইস্ট, মিস্টার টুইস্ট। ওকে, তাহলে বয়েল সাহেবকে এখন
ফান্দে ফেলিয়া কান্দাবো। তাহলে দেখো বয়েল সাহেব বলেছেন পি বাড়লে বি কমবে, অথবা পি কমলে বি বাড়বে। ওকে, এটা কে বলেছেন? বাবা হযরতুল আল্লামাল হাস মাওলানা মুহাম্মদ বাবা বয়েল সাহেব বলেছেন নাকি? আমি জানি না বয়েল সাহেব মুসলিম কিনা, যাই হোক মনে হয় না, তো মজার জন্য, জাস্ট ফর ফান। তাহলে এটা হচ্ছে বয়েল সাহেব বলেছেন। এবার বয়েল সাহেবকে কি করে দিব? ফান্দে ফেলে দিব। দেখো বয়েল সাহেবকে কীভাবে ফান্দে ফেলছি, দেখো ফান্দে ফেলে দিব এখন বয়েল সাহেবকে। একটা বেলুন নাও, বেলুন বলে তো আবার তোমরা কেমন কেমন করে, বেলুন না একটা বেলুন, বড় বড় সর একটা বেলুন নাও, নিছো? হ্যাঁ নিছি। বেলুনের মধ্যে ফু দাও, ফু 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 দাও না, ফু দিতে পারো না, ফুয়ের জুন নাই। বেলুনের মধ্যে যখন ফু দিই তখন বেলুনটা বড় হয়। তাহলে বেলুনে ফু দিলে বেলুন বড় হয়। আবার দেখবা বেলুনের গায়ে চাপও বাড়ে, চাপও বাড়ে, বেলুনের গায়ে চাপও বাড়ে। তাহলে বেলুনে ফু দিলে চাপও বাড়ে, বেলুন বড় হয়, তার মানে আয়তনও বাড়ে। তাহলে আমরা কি বলতে পারি? হোয়াই হোয়াই বেলুনে ফু দিলে, ফু দিলে, ফু বুঝো, ফু বুঝো, দিছো কাউকে ফু দিছো? তাহলে বেলুনে ফু দিলে চাপও বাড়ে, আয়তনও বাড়ে। কিন্তু বয়েল সাহেব বলছে চাপ বাড়লে দুনিয়াতে আয়তন কমবে। এটা হইতে পারে না, চাপ বাড়বে আয়তন বাড়বে, এটা দুনিয়াতে হইতে পারে না। তো এটা কি মঙ্গল গ্রহে হয়েছে, চাঁদের দেশে হয়েছে নাকি? আমি বুঝলাম না, দুনিয়াতেই হয়েছে। বয়েল সাহেব যে দুনিয়াতে, সে দুনিয়াতেই হয়েছে। তাহলে বেলুনে ফু দিলে কিন্তু চাপও বাড়ে, আয়তনও বাড়ে। কিন্তু বয়েল সাহেব বলছে একটা বাড়লে একটা কমবে। তাহলে বয়েল সাহেবকে ফান্দে ফেলা দিলাম। বয়েল সাহেবকে দিলাম এ দিগাই বেটা, বয়ল্লা এ বয়ল্লে দিগাই, বয়ল্লা। হ্যাঁ বয়েল সাহেব আসছে, আমি কিছু করছি নাকি? তুমি যে বললা পি বাড়লে বি কমবে, তো এখন তো ফু দাও, বেলুন, বেলুন দিলাম, ধরো বেলুন। এগুলো কি বেলুন টেলুন কেন দাও আমাকে, ভয় লাগে তো। বেলুন ফু দাও, দিচ্ছে। যখন ফু দিচ্ছে দেখতেছে আয়তন বাড়তেছে, চাপও বাড়তেছে। আরে মামা তুমি তো বলছিলা একটা বাড়লে একটা কমবে, কিন্তু দুইটাই বাড়ে, কাহিনি কি? ও বলে যে আরে না না বেটা ভুল করছিস তো, আমি তো বলছিলাম যে পি বাড়লে বি কমবে, পি কমলে ভি বাড়বে। এটা শর্ত ছিল যে তাপমাত্রা এবং হচ্ছে ভর অথবা মৌল সংখ্যা এগুলা যাতে চেঞ্জ হইতে না পারে, এটা বলছি না আমি? বলি নাই? হ্যাঁ বলছি, হ্যাঁ বলছেন তো। তো বলে তো খেলা শেষ। খেলা শেষ মানে কেমনে শেষ? কেমনে শেষ দেখেন, আপনি যখন বেলুনে ফু দিচ্ছেন, তো বেলুনে ফু দেওয়া মানে বেলুনে বায়ু দেওয়া। আপনার মুখের বায়ুটা, আপনার মুখের বায়ুটা, আপনার মুখের এয়ার বেলুনের ভিতর দিচ্ছেন, ফলে বেলুনের ভিতর ভর বেড়ে যাচ্ছে, গ্যাসের ভর বেড়ে যাচ্ছে। আপনি যেহেতু বেলুনের ভিতর ফু দিচ্ছেন, এই ফুটা বেলুনের ভিতর গিয়ে গ্যাসকে বাড়িয়ে দিচ্ছে, ফলে বেলুনের ভিতরের ভর বেড়ে যাচ্ছে। তো ভর যদি বেড়ে যায় আমার সূত্র খাটবে না। তাহলে আমি যেটা বলছি কথা ঠিক আছে, আপনি আমাকে টুইস্টে ফেলে লাভ নাই, আপনি আমাকে ফান্দে ফেলে কান্দাইতে পারবেন না। আমি বয়েল, মিস্টার বয়েল। গায়ের মধ্যে ইয়ে চলে আসছে, মানে যখন অ্যান্সার দিতে পারছে তখন তো ভিতরে ভিতরে বলে আমি কি জিনিস এটা তো আমিও না জানি, তাই না? বয়েল সাহেব বলতেছে আর কি ভিতরে ভিতরে। তো এখানে দেখো ভালো করে যে আমরা যখন বেলুনে ফু দিচ্ছি, বেলুনের ভরটা কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো বয়েল সাহেব বলছে ভর চেঞ্জ হওয়া যাবে না, তাপমাত্রা চেঞ্জ হওয়া যাবে না। যদি চেঞ্জ হয় তাহলে সূত্র খাটবে না, মানে সূত্র খাটবে না বলে নাই, মানে এই ঘটনা সত্য হবে না, এই ঘটনাগুলো সত্য হবে না। তাহলে আমরা বেলুনে ফু দিলে চাপও বাড়ে, আয়তনও বাড়ে। আপাত দৃষ্টিতে মনে হয় এটা বয়েলের সূত্রকে লঙ্ঘন করে, কিন্তু না, এটা বয়েলের সূত্রকে লঙ্ঘন করে না, কারণ বয়েলের সূত্র বলা ছিল ভর ফিক্স থাকতে হবে, এখানে ভর ফিক্স থাকে না। তাহলে একটু লিখে রাখো, আপাত দৃষ্টিতে ভিজব বৃষ্টিতে। আপাত দৃষ্টিতে বয়েলের সূত্র লঙ্ঘন হয় বলে মনে হয়, হয় বলে মনে হয়, কিন্তু না, কিন্তু না, ঠিক আছে? বেলুনে ফু দিলে বেলুনের ভর চেঞ্জ হচ্ছে, ফলে বেলুনে ফু দিলে ভর চেঞ্জ হচ্ছে, ভর বৃদ্ধি পাচ্ছে। তাই বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। ওকে, তো এই ছিল বয়েল সাহেবের মিস্টার টুইস্ট। আচ্ছা যাই হোক, তো মোটামুটি বয়েল সাহেব থেকে আমরা বয়েলের সূত্রটা দেখলাম, গ্রাফিক্যাল ভিউ দেখলাম এবং মিস্টার টুইস্ট দেখলাম। এই মিস্টার টুইস্ট পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, কাজে একটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রশ্ন করবে তোমাকে, বেলুনে ফু দিলে বয়েলের সূত্র লঙ্ঘন হয় বলে মনে হয়, ব্যাখ্যা করো। তো এই ব্যাপারটা সবাই ব্যাখ্যা করবে ইনশাল্লাহ।